কোটিপতি ছেলে দই বড়া বিক্রি করা মেয়েটির ঋণ শোধ করতে এলো। তারপর যা হলো, মানবতা কেঁদে ফেলল। সকাল ঠিক ৯টার সময় উড়িষ্যার সেই ঝকঝকে এলাকায় রাস্তাঘাট চওড়া, বিল্ডিংগুলো আকাশ ছুঁই ছুঁই। কাঁচের দেয়ালে সূর্য নিজেকে বারবার দেখছিল, আর প্রতিটি বিলাসবহুল গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় চুপিসারে ফিসফিস করে বলছিল বলে মনে হচ্ছিল, এখানে টাকা কথা বলে, সম্মান তো কেবল চেয়ে বেড়ায়। পুরো সত্য জানার জন্য গল্পটি শেষ পর্যন্ত দেখুন। যদি হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, সেই রাস্তায় ঝকঝকে কালো গাড়িগুলো একের পর এক থামল। আগে পিছে সিকিউরিটি গাড়ি ছিল, কানে তার লাগানো গার্ড দাঁড়িয়েছিল, হাতে ওয়াকি টকি ছিল, মাঝখানে একটি বিশেষ গাড়ি ছিল। দরজা খুলতেই সবার নজর আটকে গেল। দরজা খুলল, বাইরে নামল এক ছেলে, দামি স্যুট পরা, সাদা শার্ট, টাই একদম পরিপাটি, হাতে ঘড়ি যার যা দাম তাতে কারো পুরো বাড়ি তৈরি হয়ে যাবে। জুতো এত চকচকে যে মাটিও নিজেকে দেখে নেবে। মুখে এমন আত্মবিশ্বাস যেন দুনিয়া জয় করা তার কাছে রোজগার কাজ। তার নাম ছিল কবির। কবির শুধু ধনীই ছিল না, তার নামে কোম্পানি দাঁড়িয়েছিল, বাংলো প্রাসাদের মতো ছিল। গেট খুলতে 4 জন লোক লাগত। ঘরে পা রাখলেই মনে হতো প্রতিটি জিনিসের দাম আছে, কেবল মানুষের সময়ের ছাড়া। লোকেরা তাকে দেখলেই সোজা হয়ে দাঁড়িয়ে যেত, কেউ মাথা নোয়াত, কেউ হাসত, কেউ মোবাইল বের করে ছবি তুলতে লাগত, কারণ কবির দেখতেই এমন ছিল যে নজর সরত না। কিন্তু সেই শহরের অন্য প্রান্তে রাস্তাগুলো সরু ছিল, দোকানপাট ছোট ছিল, জীবন ছিল সোজা সাপটা। সেখানে এক মেয়ে তার দোকান সাজাচ্ছিল। সেই মেয়েটির নাম ছিল সিয়া। সিয়ার দোকান বড় ছিল না, শুধু একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠেলাগাড়ি। তাতে প্লেটগুলো সাজানো, বড় হাঁড়িতে দই ছিল, পাশে চাটনির বাটি, সবকিছু সাধারণ, কিন্তু এত খাঁটি যে দেখলেই মানুষ দাঁড়িয়ে যাবে। সিয়া কলেজে পড়াশোনা করেছিল, গ্র্যাজুয়েশন শেষ করেছিল, স্বপ্ন দেখেছিল যে অফিসে কাজ করবে, গলায় আইডি কার্ড ঝুলবে, মাসের শেষে স্যালারি আসবে, বাড়ির অবস্থা শুধরে যাবে। কিন্তু ডিগ্রি পাওয়ার পরেও চাকরি মেলেনি। সব জায়গায় অভিজ্ঞতা চাওয়া হতো, তার কাছে শুধু পরিশ্রম ছিল। সংসার চালাতে হতো, মায়ের ওষুধ আসত, ছোট ভাইয়ের পড়াশোনা ছিল। পরিস্থিতি এমন ছিল যে অপেক্ষা করার সময় ছিল না। তাই সিয়া সাহস দেখালো, নিজের কাজ শুরু করল। দই বড়া। কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, শুধু চিন্তা ছিল যে পরিশ্রমের উপার্জনে মাথা নিচু করে চলতে হয় না। সিয়া দই বড়া বিক্রি করত, কিন্তু কাঁদত না, অভিযোগ করত না। চেহারা শান্ত থাকত, চোখে স্থিরতা ছিল, যেন বলছিল, যা করার আমি করছি। সেদিনই সেই রাস্তায় কবিরের গাড়িগুলো মিটিংয়ের পর এগিয়ে গেল। হঠাৎ ড্রাইভার ব্রেক কষল। সামনে রাস্তার ধারে সেই ছোট দোকানটি দেখা গেল। কবিরের নজর আটকে গেল। হয়তো দোকানটি আলাদা ছিল বলে নয়, বরং দোকানের পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আলাদা ছিল বলে। ভয়হীন, ঘাবড়ানো ছাড়া, কারো কাছে কিছু চাওয়া ছাড়া। কবির গাড়ি থামালো। সিকিউরিটি অবাক ছিল, কিন্তু কেউ প্রশ্ন করল না। কবির স্যুট বুট পরে সেই এলাকায় পৌঁছল যেখানে তার জগতের লোকেরা সাধারণত আসে না। দই বড়া পাওয়া যাবে? সে সাধারণ গলায় জিজ্ঞেস করল। সিয়া উপরে তাকালো। এক মুহূর্তের জন্য সামনের জনের জৌলুস তাকে চমকে দিল, কিন্তু সে নজর নামালো না। হালকা স্বরে বলল, হ্যাঁ পাওয়া যাবে। সে প্লেট সাজালো, দই দিল, চাটনি দিল। হাতের কাজে কোনো ঘাবড়ানো ভাব নেই, যেন রোজই সে এমন মানুষের সাথে দেখা করে, সামনে যেই থাকুক না কেন। কবির প্লেট নিল, কিন্তু খাওয়ার আগে সিয়ার দিকে তাকালো। সেই দৃষ্টিতে প্রথমবার সে দই বড়া বিক্রেতা মেয়েটিকে দেখল না, সে সেই মেয়েটিকে দেখল যে পরিস্থিতির সাথে লড়াই করছে। বেশ শিক্ষিত মনে হচ্ছে, কবির বলল। সিয়া হালকা হাসির সাথে উত্তর দিল, পড়েছি, চাকরি পাইনি। সে কথাটা এমনভাবে বলল যেন অভিযোগ নয়, শুধু সত্যটা জানাচ্ছে। কবির প্রথমবার চুপ হয়ে গেল। সে দই বড়া খেতে থাকল, কথা বলতে থাকল। সিয়া নিজের কাজে ব্যস্ত রইল, কিন্তু দুজনেই জানত না যে এই সাক্ষাৎ এখানেই শেষ হবে না। কিছুক্ষণ পর দূর থেকে এক লোক এলো, চালচলনে তারা, গলায় কঠোরতা, কিন্তু সরাসরি কিছু বলল না। সিয়ার কাছে এসে নিচু স্বরে বলল, আজ কথা বলতে হবে। সিয়ার চেহারা এক মুহূর্তের জন্য শক্ত হল, তারপর স্বাভাবিক হয়ে গেল, যেন সে এই কণ্ঠস্বর চেনে, যেন কিছু কথা সবার সামনে বলা যায় না। কবির সব দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। সে বুঝে গেছিল যে এই গল্পে এখনো অনেক স্তর বাকি আছে, প্রতিটি স্তর ধীরে ধীরে খুলবে, তাড়াহুড়ো নয়। কবির উঠল, টাকা দিল, যেতে যেতে শুধু এটুকুই বলল, আমি আবার আসব। সিয়া মাথা নাড়ল। কবিরের গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল।
সিকিউরিটির গাড়িগুলো পেছনে চলতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যে সেই সমস্ত জৌলুস, সেই শব্দ, সেই প্রতিপত্তি ওই রাস্তা থেকে উধাও হয়ে গেল। কিন্তু সিয়া ওখানেই দাঁড়িয়ে রইল, সেই একই জায়গায়, সেই ঠেলাগাড়ির পেছনে। কারণ তার জন্য কারো আসা যাওয়া নতুন কোনো ব্যাপার ছিল না। লোক রোজ আসত, খেত, চলে যেত, আর তার জীবন ওখানেই থেকে যেত। শিয়া পরের খদ্দেরের দিকে তাকালো। প্লেট সাজালো, দই দিল, চাটনি দিল। নিজের কাজে লেগে গেল। কিন্তু মনে বারবার একই প্রশ্ন ঘুরছিল। এত বড় মানুষ, এত ধনী ছেলে, শেষমেশ কেন থামল? কেন কথা বলল? আর কেনই বা যেতে যেতে বলল যে সে আবার আসবে? দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল। রোদ হালকা বেড়ে গেল। রাস্তায় ভিড় বাড়ল। শিয়ার ঠেলাগাড়িতেও খদ্দের আসতে লাগল। তখনই দূর থেকে এক পরিচিত মুখ দেখা গেল। এমন এক মুখ যা দেখলেই হৃৎস্পন্দন একটু বেড়ে যেত। হাতের মুঠো আলগা হয়ে যেত। সেই লোকটি দ্রুত পায়ে আসছিল। মুখে মেকি হাসি, চোখে হিসাব নিকাশ। পোশাক দেখেই বোঝা যেত সে পরিশ্রম করে নয়, বাধ্য করে টাকা কামায়, এবং অন্যের বাধ্যবাধকতা থেকেই বেশি কামায়। সে শিয়ার কাছে এসে থামল। গলা চড়াল না, আশেপাশে চোখ বোলাল, ভিড় দেখল। তারপর খুব সাধারণ ভঙ্গিতে বলল, আজ সময়ের মধ্যে কথা বলতে হবে। শিয়া কিছু বলল না, শুধু মাথা নাড়ল, যেন সেই কণ্ঠস্বরে অভ্যস্ত হয়ে গেছে, যেন এই আওয়াজ এখন তার জীবনের অংশ হয়ে গেছে। লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দই বড়ার প্লেটের দিকে তাকাল, শিয়ার কাজের দিকে তাকাল। তারপর এমনভাবে বলল যেন খুব সাধারণ কথা, কাজ ঠিক চলছে তো? শিয়া তার দিকে না তাকিয়েই বলল, যেমন রোজ চলে। সেই লোকটি হালকা হাসল। রোজ যেমন চলে, তবেই তো আমাদেরও রোজ চলবে। এই কথাটা সে এমনভাবে বলল যে বাইরে থেকে কেউ শুনলে কিছু বুঝতে পারবে না। কিন্তু শিয়া বুঝে গেল, কারণ কিছু কথা শব্দে নয়, অভ্যাসে বলা হয়। লোকটি আরেকটু কাছে এলো, নিচু গলায় বলল, আজকের তারিখ মনে আছে তো? শিয়ার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর সে আবার প্লেট সাজানো শুরু করল। খুব স্বাভাবিক স্বরে বলল, মনে আছে তো, দেরি করো না। লোকটি বলল, মালিকের অপেক্ষা পছন্দ নয়। এ কথা বলে লোকটি পিছিয়ে গেল, যেন তার পুরো বিশ্বাস আছে যে শিয়া বুঝে গেছে। তারপর ভিড়ে এমনভাবে মিশে গেল যেন সে কখনো আসেনি। শিয়া গভীর শ্বাস নিল, কিন্তু মুখে ভয় আসতে দিল না, কারণ সে অনেক আগেই শিখে নিয়েছিল ভয় দেখালে পরিস্থিতি বদলায় না, শুধু সামনের জন আরও শক্তিশালী হয়ে যায়। সন্ধ্যা হতে লাগল। দোকানপাট বন্ধ হতে লাগল। মানুষ ঘরে ফিরতে লাগল। শিয়াও তার ঠেলাগাড়ি গুছাতে শুরু করল। টাকাগুলো খুব সাবধানে গুনল, খুব চুপচাপ, কারণ প্রতিটি নোট তার কাছে শুধু টাকা ছিল না, ওটা একদিনের শ্বাস ছিল। বাড়ি পৌঁছে সে মাকে ওষুধ দিল, ছোট ভাইয়ের পড়াশোনা সম্পর্কে জিজ্ঞেস করল। তারপর চুপচাপ ঘরের এক কোণে বসে পড়ল, যেখানে কেউ তাকে দেখতে না পায়। সেই রাতে শহরের অন্য প্রান্তে কবির তার বাংলোতে বসেছিল। বিশাল ঘর, দামি সোফা, দেয়ালে পেইন্টিং, কিন্তু মুখে সেই শান্তি ছিল না যা এমন ঘরে প্রায়শই দেখা যায়। তার মাথায় বারবার শিয়ার মুখ ভেসে আসছিল, তার শান্ত থাকা, বিনা অভিযোগে কাজ করা। আর সেই মুহূর্ত যখন ওই লোকটি এসে কিছু বলেছিল, শিয়ার চেহারা এক মুহূর্তের জন্য বদলে গিয়েছিল। কবির তার ম্যানেজারকে ডাকল, শুধু এইটুকুই বলল, কাল সকালে একটা ছোট তথ্য চাই। কার ব্যাপারে স্যার? একটা মেয়ে আছে, দই বড়া বিক্রি করে, আর তার আশেপাশে যে লোকেরা আসা যাওয়া করে তাদের ব্যাপারে। ম্যানেজার কোনো প্রশ্ন করল না, শুধু মাথা নাড়ল। পরদিন সকালে শিয়া তার ঠেলাগাড়ি নিয়ে পৌঁছাতেই দেখল সেই ঝকঝকে গাড়িগুলো আবার রাস্তায় এসে থামল। সেই সিকিউরিটি, সেই হইচই, এবং মাঝখানে সেই ছেলেটি স্যুট বুট পরে আত্মবিশ্বাসে ভরপুর। কবির ফিরে এসেছিল, কিন্তু এবার শিয়া তাকে আসতে দেখল, চিনতে পারল, কিন্তু মুখে কোনো আলাদা ভাব আনল না, যেন সে এটা মেনেই চলছে যে মানুষ আসে যায় এবং কারো আশাতে তার জীবন হঠাৎ বদলে যায় না। কবির কাছে এসে দাঁড়াল। এবার সে দই বড়া পাওয়া যাবে জিজ্ঞেস করল না, এবার তার গলায় প্রশ্ন কম আর বোঝা বেশি ছিল। সে শুধু এটুকুই বলল,
আজ একটু অবসর হবে? শিয়া এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, তারপর ঠেলাগাড়ির দিকে, তারপর রাস্তার দিকে, এবং খুব সাধারণ স্বরে বলল, কাজ চলতে থাকবে, আপনি বলুন। কবিরকে এই কথাটাই আলাদা লাগল। এত বড় ভিড়, এত বড় মানুষ, আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ভঙ্গি এমন যেন সে সমানে সমানে কথা বলছে, না উপরে তাকিয়ে, না নিচে ঝুঁকে। কবির ইশারায় তার সিকিউরিটি গার্ডদের একটু দূরে থাকতে বলল। সে নিজে ঠেলাগাড়ির কাছেই দাঁড়িয়ে রইল, কোনো চেয়ার ছাড়া, কোনো জাঁকজমক ছাড়া, এবং ধীরে ধীরে কথা শুরু করল। তুমি পড়াশুনো কতদূর করেছ? শিয়া না থেমে উত্তর দিল, গ্র্যাজুয়েশন করেছি। তারপর চাকরি অনেক খুঁজেছি, পাইনি। সে এই কথাটা এমনভাবে বলল যেন কোনো অভিযোগ করছে না, শুধু সত্য বলছে। আর এই সত্যটাই কবিরকে বিঁধল, কারণ সে জানত যে কাগজে লেখা উন্নতি আর মাটিতে দাঁড়িয়ে থাকা জীবনের মধ্যে কত বড় ব্যবধান থাকে। কবির একটু থেমে জিজ্ঞেস করল, এই কাজ কবে থেকে? শিয়া দই দিতে দিতে বলল, যখন বুঝে গেলাম যে অপেক্ষায় সংসার চলে না। এই এক বাক্যে তার চিন্তা, তার বাধ্যবাধকতা এবং তার সাহস তিনটেই পরিষ্কার ঝলক দিচ্ছিল। কবির এদিক ওদিক তাকালো, তারপর খুব হালকা স্বরে বলল, আর যে লোকেরা মাঝে মধ্যে আসে তারা? শিয়ার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, এত ছোট মুহূর্ত যে হয়তো অন্য কেউ দেখতে পেত না। কিন্তু কবির দেখে নিল, কারণ সে উত্তর নয়, বাধা খুঁজছিল। শিয়া আবার কাজ শুরু করল এবং বলল, কিছু কথা দোকানে হয় না। কবির মাথা নাড়ল, যেন সে এটাই শুনতে চেয়েছিল। সেই মুহূর্তে কিছুটা দূরে ওই লোকটি দাঁড়িয়েছিল যে প্রতিবার আসত, কিন্তু আজ সে কাছে আসেনি, শুধু দূর থেকে দেখতে লাগল। তার চালচলনে এখন আর সেই দম্ভ ছিল না, তার চোখে হিসাব বেশি ছিল, হুকুম কম। কবির ইচ্ছে করে তার দিকে তাকালো। অনেকক্ষণ ধরে কিছু না বলে শুধু দেখল, এবং সেই দৃষ্টিতে এত প্রশ্ন ছিল যে সামনের জন নিজেই অস্বস্তিতে পড়ে গেল। তারপর কবির শিয়াকে বলল, আমি কারো উপকার করতে চাই না। শিয়া তার দিকে তাকালো, আর না কাউকে ছোট করতে চাই। কবির কথাটা শেষ করল, আমি শুধু এটা জানতে চাই যে যদি কেউ তোমাকে দাবিয়ে রাখছে তবে সে শক্তি কোথা থেকে পাচ্ছে। শিয়া একটা গভীর শ্বাস নিল। প্রথমবার তার চেহারায় ক্লান্তি পরিষ্কার দেখা গেল, এবং খুব ধীরে বলল, শক্তি ঋণ থেকে আসে, আর ভয় থেকে। কবির চুপ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সেই লোকটি কাছে এলো, গলা এখনো নিচু রাখল, কিন্তু ভঙ্গি সেই পুরনো। ভাইয়া ডেকেছে, আজ হিসাব মেটাতে হবে। সিয়া তার দিকে তাকালো, তারপর কবিরের দিকে, এবং প্রথমবার তার চেহারায় প্রশ্ন নয়, ভরসা দেখা গেল, যেন সে বলতে চাইছে এখন যা হবে সামনে হবে। কবির খুব শান্তভাবে সেই লোকটিকে জিজ্ঞেস করল, কিসের হিসেব? লোকটি আটকা পড়ল, তারপর বলল, যা চলছে সেটাই। কবির হালকা হাসির সাথে বলল, তাহলে চলুন আজ সেটাই বুঝে নেওয়া যাক। রাস্তায় লোকজন দাঁড়িয়ে গেল, পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল, কারণ সবার মনে হচ্ছিল যে এখন এমন কিছু হতে চলেছে যা রোজ হয় না, কিছু একটা যা ধীরে ধীরে খুলতে চলেছে, এক এক করে সব স্তর। সিয়া ঠেলাগাড়ির দিকে তাকালো, তারপর কবিরের দিকে, এবং মনে মনে ঠিক করে নিল যে আজ সে শুধু দই বড়া বিক্রি করা মেয়ে হয়ে থাকবে না, আজ সে তার ভাগের কথাও রাখবে। আর কবির সেই মুহূর্তে ঠিক করে নিল যে এই হিসেব শুধু টাকার হবে না, এটা সম্মানের হিসেব হবে। কবির সিয়ার দিকে তাকালো, তারপর সেই লোকটির দিকে যে কিছুটা দূরে দাঁড়িয়েছিল, আর তারপর পুরো পরিবেশটা দেখল। রাস্তা, মানুষ, দোকানপাট, সেই ছোট্ট ঠেলাগাড়ি, আর দূরে চকচক করা বড় বড় ইমারত, যেন দুটি আলাদা দুনিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার মাঝখানে সে খুব সাধারণ কিন্তু ভারী গলায় বলল, যদি হিসেব মেলাতে হয় তবে সবার সামনে নয়, খোলা জায়গায় বসে কাগজের সাথে বসব। সেই লোকটি এক মুহূর্তের জন্য চমকে গেল, কারণ এতদিন হিসেব সবসময় চাপা গলায়, ভয়ের সাহায্যে এবং একান্তে মেটানো হতো। কিন্তু আজ সামনে এমন লোক দাঁড়িয়েছিল যে না ভয় পাচ্ছিল, না দমে যাচ্ছিল, শুধু প্রশ্ন করছিল। সিয়া চুপচাপ সব দেখছিল, তার মুখে কোনো খুশি ছিল না, কোনো ভয় ছিল না, শুধু একটা অদ্ভুত প্রশান্তি ছিল,
যেন অনেক দিন পর কেউ তার কথা শোনার মতো লোক পেয়েছে। কবির বলল, আজ সন্ধ্যায় ব্যাংকের কাছের চায়ের দোকানে বসব। তুমি কাগজ আনবে এবং যা কিছু চলছে পরিষ্কারভাবে রাখবে। অর্ধেক কথা, অর্ধেক ভয়, অর্ধেক সত্য চলবে না। ওই লোকটি কিছু না বলে মাথা নেড়ে চলে গেল, কিন্তু তার চালচলনে এখন সেই দম্ভ ছিল না, বরং একটা তাড়া ছিল, যেন তার প্রথমবার মনে হচ্ছিল যে আজ জিনিসপত্র তার হিসেব মতো চলবে না। দিন গড়িয়ে গেল। সিয়া তার ঠেলাগাড়ি গুছিয়ে নিল, হাতের দইয়ের হাড়ি পরিষ্কার করল, প্লেট ধুলো, কিন্তু আজ তার মন টাকায় ছিল না। আজ তার মনে সেই একই কথা ঘুরছিল। সত্যি কি আজ হিসেব পরিষ্কার হবে? সন্ধ্যা হতে হতে কবির আবার এলো, এবার ঝকঝকে গাড়ি ছাড়া, শুধু একটা গাড়ি, কোনো শব্দ ছাড়া, কোনো ভিড় ছাড়া, যেন সে জানত যে সম্মানের ফয়সালা জাঁকজমকে হয় না। চায়ের দোকানে 3টি চেয়ার রাখা ছিল, একটা কবিরের জন্য, একটা সিয়ার জন্য এবং একটা সেই লোকটির জন্য। আর এই 3টি চেয়ার এমন মনে হচ্ছিল যেন 3টি জীবন মুখোমুখি বসতে চলেছে। ওই লোকটি এলো, হাতে ফাইল ছিল, মোটা নয় কিন্তু ভারী, কারণ তাতে শুধু কাগজ ছিল না, তাতে অনেক বছরের ভয় এবং অনেক মাসের বাধ্যবাধকতা বন্ধ ছিল। কবির ফাইলের দিকে তাকালো এবং বলল, খোলো। লোকটি কাগজ বের করল, তারিখ বলল, টাকার অঙ্ক বলল, সুদ বলল এবং প্রতিটি কথা এমনভাবে বলতে লাগল যেন খুব সাধারণ কথা বলছে। কিন্তু সিয়ার জন্য সেই প্রতিটি শব্দ এক পুরনো রাতের স্মৃতি ছিল, যখন সে মায়ের ওষুধের টাকা জমিয়ে রেখেছিল। কবির মন দিয়ে শুনতে থাকল, মাঝখানে থামালো না, প্রশ্ন করল না, শুধু শুনতে থাকল, কারণ সে বুঝতে চাইছিল যে গল্পটা কোথা থেকে বিগড়েছে। যখন লোকটি চুপ হলো, কবির সিয়ার দিকে তাকালো এবং বলল, এবার তুমি বলো। সিয়া প্রথমবার এত লোকের সামনে বিনা দ্বিধায় বলতে শুরু করল। সে জানালো যে টাকা কখন নিয়েছিল, কেন নিয়েছিল, কিভাবে সুদ বাড়তে থাকলো, আর কিভাবে প্রতি মাসে টাকা শোধ করার পরেও ঋণ কমল না, বরং আরও ভারী হতে থাকলো। তার গলা চড়া ছিল না, কিন্তু প্রতিটি শব্দ পরিষ্কার ছিল। এমন নয় যে সে কাঁদছিল, বরং এমন যে সে সত্য তুলে ধরছিল। কবির কাগজ ওঠালো, তারিখ মেলালো, হিসাব দেখল এবং তারপর খুব শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি জানো যে এই হিসাব কাগজে টিকবে না? লোকটি ঘাবড়ে গেল। সব ঠিক আছে, বছর ধরে এভাবেই চলে আসছে। কবির প্রথমবার কঠোর গলায় বলল, চলে আসছে এর মানে এই নয় যে ঠিক আছে। সে কাগজ টেবিলে রাখল এবং বলল, আজ থেকে এই ঋণ ওখানেই শেষ হচ্ছে যেখানে সম্মান শেষ হয়েছিল। সিয়া চমকে তাকালো, লোকটিও। কবির পকেট থেকে ফোন বের করল, কাউকে কল করল এবং খুব পরিষ্কার শব্দে বলল, কাল সকালে ব্যাংকে পুরো টাকা জমা হবে, সুদ ছাড়া, ভয় ছাড়া, এবং সব কাগজ এখানেই শেষ হবে। লোকটি কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হলো না, কারণ প্রথমবার তার সামনে এমন কেউ দাঁড়িয়েছিল যে টাকা দিয়ে নয়, সততা দিয়ে কথা বলছিল। কবির সিয়ার দিকে তাকালো এবং বলল, এই টাকা তোমাকে মুক্ত করবে, কিন্তু তোমার পরিচয়, তোমার পরিশ্রমই থাকবে। সিয়ার চোখ ভরে এলো, কিন্তু সে মাথা নোয়ালো না, কারণ আজ সে ভিক্ষা পায়নি, আজ সে তার অধিকার পেয়েছে। চায়ের দোকানে বসে থাকা লোকেরা চুপ ছিল, রাস্তার আওয়াজও ধীর মনে হচ্ছিল, যেন শহর নিজেই এই ফয়সালা শুনছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ কবির জানত যে টাকা ঋণ তো শোধ করতে পারে, কিন্তু সম্মানকে পুরোপুরি ফিরিয়ে আনার জন্যে একটা শেষ পদক্ষেপ এখনও বাকি আছে। সকালে সেই একই রাস্তা ছিল, সেই ঠেলাগাড়ি, সেই দইয়ের হাঁড়ি, সেই প্লেট এবং সেই সিয়া। পার্থক্য শুধু এইটুকুই ছিল যে আজ তার মুখে ভয় ছিল না, তার চোখে প্রশ্ন ছিল না এবং তার হাতে সেই দ্বিধা ছিল না যা প্রতিদিন তার সাথে দাঁড়িয়ে থাকত। সিয়া দই বড়া বানাচ্ছিল, একদম রোজকার মতো, কারণ সে চাইত না যে কেউ তাকে পরিবর্তিত মনে করুক। সে শুধু চাইত যে লোকেরা তাকে সেভাবেই দেখুক যেভাবে সে বরাবর ছিল, পরিশ্রমী, নিজের পায়ে দাঁড়ানো মেয়ে। কিন্তু আজ শহর অন্য কিছু দেখতে এসেছিল। ধীরে ধীরে রাস্তার ওই অংশে লোকজন জড়ো হতে লাগল। কেউ জানত না কেন, শুধু এইটুকুই জানা ছিল যে আজ আবার সেই ধনী ছেলেটি আসতে চলেছে, সেই কবির যে কাল সবার সামনে মহাজনকে চুপ করিয়ে দিয়েছিল। এবং তারপর সেই গাড়িগুলো এলো, কিন্তু এবার সেই গাড়িগুলো রাস্তায় থামল না, ওগুলো এগিয়ে গেল। লোকেরা অবাক হয়ে গেল এবং তখনই কবির পায়ে হেঁটে এলো, স্যুট বুট ছাড়াই, সেই চকচকে ঘড়ি ছাড়াই, সিকিউরিটির বেষ্টনী ছাড়াই, একদম সাধারণ মানুষের মতো, যেন সে ইচ্ছে করে নিজের পরিচয় খুলে রেখে এখানে এসেছে। কবির সোজা সিয়ার ঠেলাগাড়ির সামনে এসে দাঁড়ালো। আজ দই বড়া পাওয়া যাবে? সে আবার সেই প্রশ্ন করল। সিয়া হেসে বলল, আজও পাওয়া যাবে। কবির প্লেট নিল,
দই বড়া খেল এবং তারপর ওখানেই দাঁড়িয়ে চারদিকে তাকালো, মানুষের দিকে, দোকানদারদের দিকে, সেই মুখগুলোর দিকে যারা রোজ সিয়াকে দেখত কিন্তু কখনো তাকে বুঝতে পারেনি। আর তারপর কবির সেটা করল যার কেউ আশা করেনি। সে পকেট থেকে টাকা বের করল এবং প্লেটের দামের চেয়ে 10 গুণ বেশি টাকা টেবিলে রাখল। লোকেরা ভাবল এবার দান শুরু হবে, কিন্তু কবির সাথে সাথে বলল, এটা দান নয়। সিয়া চমকে তার দিকে তাকালো। কবির টাকাগুলো তুলল, আবার গুনল এবং তারপর বলল, এটা সেই পরিশ্রমের মূল্য যা আজ পর্যন্ত কম করে দেখা হয়েছে। তারপর সে উচ্চস্বরে বলল, আজ থেকে এই মেয়ে শুধু দই বড়া বিক্রেতা নয়। লোকেরা চুপ হয়ে গেল। আজ থেকে এ একজন উদ্যোক্তা, একজন কাজ করা মেয়ে, যে পড়াশোনা করেছে, চেষ্টা করেছে, চাকরি পায়নি তো নিজের কাজ দাঁড় করিয়েছে এবং কারো সাহায্য না চেয়ে নিজের পরিবারকে সামলেছে। কবির সিয়ার দিকে তাকালো এবং বলল, যদি আজ আমি চুপ করে যেতাম তবে এই ঋণ শোধ হয়ে যেত, কিন্তু লোকেরা কালো একে বাধ্য বা মজবুরি বলতো। সে চারদিকে তাকালো এবং বলল, কিন্তু আজ আমি চাই যখন কেউ এই রাস্তা দিয়ে যাবে তখন সে এটা না ভাবে যে এ বেচারা, বরং এটা ভাবে যে এ সাহসী। সিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু এই কান্না সেই দিনের মতো ছিল না যখন সে চুপচাপ কাঁদত। এই কান্না আজ ভারী ছিল না, এটা হালকা ছিল, যেন মন থেকে কোনো বোঝা নেমে গেছে। কবির শেষ কথাটি বলল খুব শান্ত গলায়, দরিদ্রতা লজ্জার বিষয় নয়, কিন্তু কারো দারিদ্র্যের সুযোগ নিয়ে তার সম্মান কেড়ে নেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ। সে ঘুরল, কোনো হাততালি ছাড়া, কোনো শব্দ ছাড়া, কোনো ক্যামেরার পরোয়া না করে, এবং ধীরে ধীরে সেই ভিড়েই হারিয়ে গেল, যেন তার কাজ এখানেই শেষ হয়ে গেছে। রাস্তা আবার চলতে লাগল, কিন্তু এখন কিছু বদলে গেছে। এখন লোকেরা সিয়ার কাছ থেকে দই বড়া নেওয়ার সময় চোখে চোখ রেখে কথা বলতো। এখন কেউ তাকে বেচারা বলতো না, এখন কেউ তার বাধ্যবাধকতা গুনতো না। এখন লোকেরা তার পরিশ্রম দেখত। আর সিয়া আজও দই বড়া বিক্রি করে, কিন্তু এখন সে মাথা নিচু করে নয়, বুক টান করে বিক্রি করে। সব সাহায্য টাকা দিয়ে হয় না, কখনো কখনো সবচেয়ে বড় সাহায্য হলো কারো সম্মান বাঁচানো। একটি ছোট্ট শিক্ষা, সব সাহায্য টাকা দিয়ে পূর্ণ হয় না, কখনো কখনো সবচেয়ে বড় সাহায্য কারো সম্মান বাঁচানো হয়। আপনারা বলুন, যদি আপনি কবিরের জায়গায় হতেন তবে কি আপনি শুধু ঋণ শোধ করে চলে যেতেন, নাকি কারো সম্মান ফেরানোর জন্য আপনিও এই শেষ পদক্ষেপটি নিতেন? কমেন্টে অবশ্যই জানান, কারণ আপনার চিন্তাই ঠিক করে যে আপনি ধনী নাকি মানুষ। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল স্টোরি বাই কিশোরকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম লিখে জানান যে আপনি এই আবেগঘন গল্পটি কোথা থেকে দেখছেন বা শুনছেন।